নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 14ই মার্চ বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে বিশ্বের 80টা দেশ থেকে পাঠানো 100 ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে বিধ্বস্ত গাজায় যাচ্ছে রমজান কাফেলা। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের আন্তর্জাতিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পাকিস্তানে পাইলট এবং এয়ার হোস্টেসদের রোজা না রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি করে বলেছেন মস্কো পরমাণু যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল 15ই মার্চ শুক্রবার, জয়ের সম্ভাবনা তীব্র ভ্লাদিমির পুতিনের। জলদস্যুদের জিম্মি করা এমভি আবদুল্লার পিছু নিয়েছিল ইইউর জাহাজ। ব্রিটেনের এক সাংবাদিক গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের মোকাবিলায় পশ্চিমা রাজনীতিবিদদের দুমুখ অবস্থানের সমালোচনা করেছেন। এক দেশ এক ভোট চাইল রামনাথ কোবিন্দ কমিটি। তথাকথিত সর্বসম্মতিক্রমে তৈরি রিপোর্টে কি কি সুপারিশ রয়েছে দেখে নিন। বিজেপিতেই ফিরছেন অর্জুন সিং। শুক্রবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করার কথা বারাকপুরের সাংসদের। সিএএ নিয়ে সাক্ষাৎকারে অনুপ্রবেশ নিয়ে তোপ অমিত শাহের। পাল্টা তৃণমূল বলেছে অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বিএসএফ এর। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। বিশ্বের 80টা দেশ থেকে পাঠানো 100 ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে বিধ্বস্ত গাজায় যাচ্ছে রমজান কাফেলা। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের জাকাত এবং দাতব্য প্রতিষ্ঠান বাইতুজ জাকাত ওয়া সাদাকাতের তত্ত্বাবধানে মূলত 9টা প্রধান দেশের সহায়তায় এই ত্রাণ পাঠানো হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত গাজায়। বাইতুজ জাকাত ওয়া সাদাকাতের এক্স অ্যাকাউন্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। মিশরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শায়েখ আহমদ মুহাম্মদ আল তাইয়েব এই প্রতিষ্ঠানের প্রধান। এক্সে বলা হয়েছে, বাইতুজ জাকাত ওয়া সাদাকাতে পরিচালিত গাজা হেল্প প্রচারণার আওতায় আপনার অর্থ দিয়ে সংগ্রাম করুন এবং ফিলিস্তিনকে সমর্থন করুন স্লোগানের মাধ্যমে বিশ্বের 80টা দেশ থেকে রমজান কাফেলার জন্য সহায়তা এসেছে। আরও বলা হয়েছে, এই প্রচারণার প্রধান দেশগুলো ছিল ইন্দোনেশিয়া, ভারত, ইংল্যান্ড, সৌদি আরব, ফ্রান্স, চীন, বাংলাদেশ, কানাডা এবং জার্মানি। জাকাত ওয়া সাদাকাতের এক্স অ্যাকাউন্টে আরও বলা হয়েছে, আল্লাহর নির্দেশে গাজায় জায়নবাদী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার পুনর্গঠন শুরু না হওয়া পর্যন্ত এই সহায়তা চলতে থাকবে। গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বাইতুজ জাকাত ওয়া সাদাকাত জানিয়েছে, ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটার 5ম গাড়িবহর রওনা হয়েছে। এই গাড়িবহরে অন্তত 100টা বড় আকারের ট্রাক রয়েছে। ট্রাকগুলোতে করে মোট 2000 টন ত্রাণ সহায়তা যাচ্ছে গাজায়। সোমবার ত্রাণবহরটা সিনাই উপত্যকা অতিক্রম করে রাফা ক্রসিংয়ের দিকে রওনা হয়। এর আগেও বাইতুজ জাকাত ওয়া সাদাকাত 4 দফায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে গাজায়। সর্বশেষ গাড়িবহর সহ সব মিলিয়ে গাজায় 225 ট্রাক ত্রাণ পাঠিয়েছে প্রতিষ্ঠানটা, যার পরিমাণ প্রায় 4000 টন। পাকিস্তানে পাইলট এবং এয়ার হোস্টেসদের রোজা না রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান। ইসলামী রাষ্ট্র সৌদি আরব অইসলামী নানা নিয়মকানুন চালু করে ভিন্ন ভিন্ন কারণে মুসলিম বিশ্ব এবং পশ্চিমী দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। একই কাতারে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন প্রভৃতি মুসলিম দেশ, আর সম্প্রতি তাতে যোগ দিয়েছে ইসলামের নামে যে রাষ্ট্রের সৃষ্টি, সেই ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান। তারা নির্দেশ দিয়েছে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআই এর পাইলটরা রোজা পালন করতে পারবেন না। শুধু তাই নয়, এয়ার হোস্টেসদেরও রোজা না রাখার একই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। অন্য দেশ যেমন ভারত বা ব্রিটেনেও কিন্তু এয়ারলাইন্সগুলোর উপর এই ধরনের কোনো নির্দেশ নেই। এ ব্যাপারে পথ দেখাচ্ছে যেন
পাকিস্তান। উল্লেখ্য, ইসলামে রোজা রাখার জন্য কোনো কর্তব্যকর্ম পরিত্যাগ করার নির্দেশ নেই। ইসলামের বড় বড় বিজয়গুলোও সাধিত হয়েছে রমজান মাসে। পবিত্র রমজান এসেছে মুসলিমদের দুয়ারে। বিশ্বের মুসলিমরা রোজা পালনের মধ্যে দিয়ে ত্যাগ, তিতিক্ষা, সংযমের পরিচয় দিয়ে থাকে। এক আলাদা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় এই সময়। মুসলিমরা আল্লাহর হুকুম পালনে বদ্ধপরিকর হয়ে রোজা রাখেন। কিন্তু পাকিস্তানের এই ঘটনা আশ্চর্য করে দিয়েছে বিশ্বকে। তথা ফরজ ইবাদত পালন করার জন্য ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম, এবং এই কারণে সারা বিশ্বের মুসলিমরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে রোজা পালন করে থাকেন। পাক সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের অর্থাৎ পিআই এর পাইলট এবং কেবিন ক্রু সদস্যদের রমজান মাস জুড়ে ভ্রমণ এবং ফ্লাইট চলাকালীন রোজা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, রোজা না রাখার নির্দেশিকাটা পিআই এর ফ্লাইট সুরক্ষা বিভাগের ম্যানেজারের কাছ থেকে এসেছে। তিনি এয়ারলাইন্সের সকল কেবিন ক্রু সদস্যদের কাছে একটা সার্কুলারও পাঠিয়েছেন। সেখানে ফ্লাইট চলাকালীন রোজা রাখার নির্দেশিকাগুলোর রূপরেখা দেওয়া হয়েছে। সার্কুলারে জোর দিয়ে বলা হয়েছে, ফ্লাইটে ভ্রমণের সময় রোজা রাখা সম্ভব, তবে এটা ঝুঁকির কারণ হতে পারে, কারণ এটা কর্পোরেট নিরাপত্তা ব্যবস্থাপনা এবং এয়ার ক্রু মেডিকেল সেন্টার প্রদত্ত নিরাপত্তার পরিধি কমিয়ে দিতে পারে। এতে আরও বলা হয়েছে, রোজা সম্ভাব্যভাবে সতর্কতা হ্রাস করতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করতে পারে, আর এটা জরুরি পরিস্থিতিতে গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি করে বলেছেন, মস্কো পরমাণু যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেছেন, ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনকে চলমান সামরিক সংঘাতের মারাত্মক বিস্তৃতি বলে বিবেচনা করা হবে। রুশ গণমাধ্যম রাশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সব কথা বলেছেন। রাশিয়া সত্যিকার অর্থেই পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে ভ্লাদিমির পুতিন পরিষ্কার করে বলেছেন, সামরিক দৃষ্টিভঙ্গি থেকে পরমাণু যুদ্ধের জন্য মস্কো সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি আরও বলেছেন, দেশের নিরাপত্তা ডক্ট্রিন অনুযায়ী দেশের সার্বভৌমত্ব এবং অস্তিত্ব হুমকির মুখে পড়লে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। পুতিন দৃঢ় ভাষায় বলেছেন, পরমাণু অস্ত্র তৈরি করা হয়েছে সেগুলোকে ব্যবহার করার জন্য। আমেরিকা যদি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়, রাশিয়াও একই কাজ করবে। 71 বছর বয়সী পুতিন আরও বলেছেন, আমেরিকা ভালো করেই জানে যে ইউক্রেন বা রাশিয়ার মাটিতে মার্কিন সেনা মোতায়েনকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে বিবেচনা করবে মস্কো। ফলে আমি মনে করি না তারা এমন কোনো কাজ করবে যার কারণে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে। তবে আমরা পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল 15 মার্চ শুক্রবার। জয়ের সম্ভাবনা ভ্লাদিমির পুতিনের। 3 দিন ধরে ভোট গ্রহণ চলবে, তবে বিশেষ কিছু এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় এরই মধ্যে ভোট দেওয়া শুরু হয়েছে। রাশিয়ার 11,40,00,000-এরও বেশি মানুষ এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কমিউনিস্ট পার্টির নেতা নিকোলাই খারিটনভ, নিউ পিপলস পার্টির নেতা ভ্লাদিস্লাভ দাভানকভ এবং লিবারেল ডেমোক্রেসি পার্টির নেতা লিওনিড স্লুটস্কি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। প্রার্থীদের মধ্যে কেউ যদি প্রদত্ত ভোট সংখ্যার অর্ধেকের বেশি ভোট না পান, তাহলে প্রথম নির্বাচনের 21 দিন পর পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সর্বাধিক ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে তখন প্রতিদ্বন্দ্বিতা হবে। বিভিন্ন জনমত সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার 3 প্রতিদ্বন্দ্বীর তেমন প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাই নেই। সুতরাং ওই 3 প্রতিদ্বন্দ্বীর ভোটে বিজয়ী হওয়ার তেমন কোনো সুযোগ নেই। রাশিয়ার জনমত রিসার্চ সেন্টারের জরিপের ফলাফলে দেখা গিয়েছে, ভ্লাদিমির পুতিন শতকরা 82% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন। প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা 71% ভোটার ভোট দেবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকবেন যথাক্রমে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়ার নেতা এবং লিওনিড স্লুটস্কি। তারাও এই নির্বাচনে দেশের জনগণের 5% ভোট পাবেন বলে সমীক্ষায় উঠে এসেছে। জলদস্যুদের জিম্মি করা এমভি আবদুল্লার পিছু নিয়েছিল ইইউর জাহাজ।
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহকে অনুসরণ করেছে ইউরোপীয় ইউনিয়নের একটা জাহাজ। গতকাল বুধবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সামুদ্রিক নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে আরও বলা হয়েছে নাবিকরা নিরাপদে আছেন। গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা 1:30টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা বাণিজ্য জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয়। জাহাজটা মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জাহাজটা চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন। গ্রুপটার সহযোগী প্রতিষ্ঠান SR শিপিং লিমিটেড এই জাহাজ পরিচালনা করছিল। জাহাজে থাকা 20 জন বাংলাদেশি নাবিক এখন জলদস্যুদের হাতে জিম্মি। ওই দিনই বাংলাদেশি জাহাজের জিম্মি হওয়ার খবর প্রথম জানায় যুক্তরাজ্যের সামরিক বাহিনী। তারা জানায় জিম্মি হওয়ার সময় এমভি আবদুল্লাহ সোমালিয়ার রাজধানী মোগাদিশুর উপকূল থেকে 1100 কিলোমিটার বা প্রায় 700 মাইল পূর্বে অবস্থান করছিল। ব্রিটেনের এক সাংবাদিক গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের মোকাবিলায় পশ্চিমা রাজনীতিবিদদের দুমুখ অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। ব্রিটিশ সাংবাদিক মেধাস্ত এক্স সোশ্যাল নেটওয়ার্কে একটা পোস্টে লিখেছেন, পশ্চিমা রাজনীতিবিদরা কি রমজান মোবারক এই শব্দটা লিখে তাদের সদয় মনোভাব দেখাতে পারবেন? তোমরা প্রকৃত অর্থেই একটা অজুহাত খুঁজে বেড়াচ্ছ, যে কারণে গাজার জনগণ যেন রমজান কিংবা বড়দিন উদযাপন করতে না পারে। গাজায় কোনো খাবার নেই, কিভাবে এবং কি খাবার খেয়ে গাজার মানুষ ইফতার করবে? প্রতিদিন ইফতার করবে পশুর খাদ্য খেয়ে? ধিক্কার তোমাদের ওপর শয়তানের গোষ্ঠী। এক দেশ এক ভোট চাইল রামনাথ কোবিন্দ কমিটি। তথাকথিত সর্বসম্মতিক্রমে তৈরি রিপোর্টে কি কি সুপারিশ রয়েছে? শুধু লোকসভা বিধানসভা নয়, পরবর্তী সময়ে সেই এক ভোট প্রক্রিয়ায় পুরসভা এবং পঞ্চায়েতগুলোকেও যুক্ত করার কথা বলা হয়েছে রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্টে। দেশ জুড়ে অবিলম্বে কার্যকর হোক এক দেশ এক ভোট, মানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন পদ্ধতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়া রিপোর্টে এই সুপারিশ করেছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি। বৃহস্পতিবার কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কমিটির সদস্যরা রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর হাতে রিপোর্টটা তুলে দেন। তাতেই ওই সুপারিশ রয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। 8 খণ্ডে বিভক্ত 18,000 পাতার ওই রিপোর্টটা কমিটির সদস্যদের সম্মতির ভিত্তিতে তৈরি হয়েছে বলে কোবিন্দ জানিয়েছেন। চলতি সপ্তাহেই লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে। তার আগে এই পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। প্রসঙ্গত, দেশ জুড়ে লোকসভা নির্বাচনের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট করানোর লক্ষ্যে গত বছরে 1 সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ওই কমিটি গড়েছিল। বিজেপিতেই ফিরছেন অর্জুন সিং। শুক্রবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করার কথা ঘোষণা করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পদ্ম শিবিরে প্রত্যাবর্তনের জল্পনায় অবশেষে শিলমোহর দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ব্যারাকপুরের বাহুবলী। তার সঙ্গে আরও বড় নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলেই বিস্ফোরক দাবি করেছেন অর্জুন সিং। তবে কে সেই নেতা তা স্পষ্ট করেননি তিনি। অর্জুন সিং বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, আজ না হয় কাল বিজেপিতে যাবই। পদ্ম শিবির সূত্রে খবর, তাকে আর আগের মতো করে হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে ফেরাতে নারাজ বিজেপির অনেকেই। সেই কারণেই বুধবার চুপিসারে নাকি বিজেপিতে ফিরে গিয়েছেন অর্জুন। তবে ব্যারাকপুরের নেতা এই বিষয়ে প্রকাশ্যে কিছুই জানাননি। এদিনের সাংবাদিক বৈঠকে কার্যত বোমা ফাটান ব্যারাকপুরের নেতা। তিনি বলেন, ব্যারাকপুরের হাজার হাজার লোক বিজেপিতে যোগ দেবেন। লাইনে বড় এক নেতাও রয়েছেন তৃণমূলের। সেই বড় নেতাকে ঠিক লোকসভা নির্বাচনের মুখে কে ফুলবদল করতে চলেছেন তা অবশ্য এখনো স্পষ্ট নয়। সিএ নিয়ে সাক্ষাৎকারে অনুপ্রবেশ নিয়ে তোপ অমিত শাহের। পাল্টা তৃণমূল বলেছে অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বিএসএফ এর। দেশের সুরক্ষা নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএ নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পাল্টা দিয়ে ঘাসফুল শিবিরের কটাক্ষ, অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বিএসএফ এর। অমিত শাহের বিএসএফ ব্যর্থ বলেই এখন সিএ প্রসঙ্গ তুলছেন। বৃহস্পতিবার একটা সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষাৎ
সাক্ষাৎকার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে মমতাকে লক্ষ্য করেই বারবার আক্রমণ শানিয়েছেন তিনি। শাহের কথায় বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না, বাংলাকে অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত করবই। হাত জোড় করে বলছি, সিএএ নিয়ে রাজনীতি করবেন না, জাতীয় সুরক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ কখনোই পাশে থাকবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের মধ্যে ফারাক বোঝেন না মমতা, হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন তিনি। অমিত শাহ বলেছেন বাংলাকে অনুপ্রবেশ মুক্ত করবই। এই সাক্ষাৎকারের পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দেখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সীমান্ত পাহারা দেয় অমিত শাহের অধীনে থাকা বিএসএফ, অনুপ্রবেশের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীরই। বিএসএফ ব্যর্থ বলেই এখন উল্টো কথা বলছেন, হিন্দু মুসলমান ভেদাভেদের রাজনীতি করছেন। উনি পরোক্ষে মেনে নিয়েছেন যে বিএসএফ ব্যর্থ। 2021 সালের বিধানসভা ভোটের আগেও অমিত শাহ অনেক কথা বলেছিলেন, তবে উনি জানেন মানুষ কার পাশে আছে।